নমস্কার, সুপ্রভাত। আপনারা সকলে এসে গেছেন। আমরা এই অপেক্ষায় ছিলাম যে আপনারা কখন আসবেন, কেননা আজ সকালে যখন বাড়ি থেকে স্টুডিও থেকে রওনা দিয়েছি, আমি হঠাৎ মনে করলাম যে কেননা তোরসার পাড় দিয়ে যে রাস্তাটা রয়েছে সেদিক দিয়ে আসা যায়। যেই আসছি হঠাৎ দেখি তোরসার পাড়ে ছোট ছোট কাশফুল ধীরে ধীরে ফোটা শুরু করেছে। আর এর থেকেই মনে হচ্ছে যে শরৎকাল যেন দরজায় এসে কড়া নাড়ছে। আর আমার মনের মধ্যেও একটা আনন্দের বাতাস ফুরফুর করে বইতে শুরু করলো, কেননা আমাদের তো আর আগমনী উৎসব খুব বেশি দূরে নয়, তাই না? যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন। আজকের ঠিক একই রকমভাবে নতুন আড্ডায় নতুন শিল্পী এবং আপনারা রয়েছেন সকলে, আপনাদের উপস্থিতিতে শুরু করছি আজকের সকালের আড্ডা। আমাদের আজকের আমন্ত্রিত শিল্পী হিসেবে যারা রয়েছেন তারা কোচবিহারের শুধু সাহিত্য জগৎ বলবো না, সাহিত্যের পাশাপাশি নাটকের জগতে এবং সংস্কৃতির অন্যান্য ক্ষেত্রে সপ্রতিভ পদচারণা যাদের রয়েছে তেমন দুজনকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার একেবারে ডান দিকে রয়েছে আমার অত্যন্ত কাছের পাপড়ি গুহনিয়োগী, বিশিষ্ট কবি, লেখিকা, সাহিত্যিক বলা যেতে পারে। পাপড়ি, তোমাকে অনেক অনেক স্বাগত আজকের এই প্রভাতী আড্ডায়। এবং আমার বাঁ দিকে যিনি রয়েছেন তিনি একাধারে কবি, সাহিত্যিক বলা যেতেই পারে, আর বিশিষ্ট নাট্যকার শ্রী দীপায়ন পাঠক। দীপায়ন দা, তোমাকেও অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের এই প্রভাতী আড্ডায়। আমরা এই দুজনকে আজকে আমন্ত্রণ জানিয়েছি একটি বিষয়কে সামনে রেখে। তাদের নিজস্ব লেখা তারা পড়বেন এবং কোচবিহারের সাহিত্য জগৎ নিয়ে যদি আমরা খুব গম্ভীরভাবে খুব গভীরে আলোচনা নাও করি, কিন্তু দেখা যায় যে কোচবিহারের ক্ষেত্রে অমিয়ভূষণ মজুমদার একটি উজ্জ্বল নাম, তারপর অরুণেশ ঘোষ কবি, তিনিও একটি উজ্জ্বল নক্ষত্র। কিন্তু সেই অর্থে সাহিত্য জগতে যদি আমরা বিশ্ব পর্যায়ে বা সাহিত্যের একটা বৃহত্তর পর্যায়ে আলোচনায় যাই, সেক্ষেত্রে কোচবিহার থেকে সাহিত্য জগতে তেমন কোনো উজ্জ্বল নক্ষত্রের আমরা উপস্থিতি সেভাবে টের পাই না বলা যেতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে ইদানিং কোচবিহারে সাহিত্য চর্চা একটা জোরালোভাবে দেখা যাচ্ছে, সাহিত্য আন্দোলন এবং খুব পজিটিভভাবে এই চর্চা হচ্ছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কবি পাপড়ি গুহনিয়োগী রয়েছেন আমাদের মাঝখানে, দীপায়ন পাঠক রয়েছেন। আমরা দুজনের কাছে এক এক করে যাব, কিন্তু প্রথমেই শ্রীমতী পাপড়ি গুহনিয়োগী। পাপড়িদি, তোমার এই লেখালেখির শুরুটা কিভাবে হয়েছিল? একেবারেই ছোটবেলার থেকে লেখালেখি শুরু হয়েছে, কারণ যেহেতু একটা পরিবেশের মধ্যে বড় হয়েছি। অরুণেশ ঘোষ সম্পর্কে আমার বড় মামা হন। ওখানে ওই একটা বই পড়ার, প্রথমে তো পড়ার একটা পরিবেশ পেয়েছিলাম। তখনকার সময় তো আমাদের কাছে মোবাইল ছিল না। এখন যেমন হচ্ছে মোবাইলটা চুপি চুপি দেখা ছোটরা, আমাদের তখন বই ছিল মোবাইলের মতো। মোবাইল আর বইটা যদি একসঙ্গে দেওয়া হয়, মানে আমাদের বই মোবাইলের মতো ছিল। বইয়ের নিচে রেখে, অঙ্ক খাতার নিচে বই রেখে যে আমাদের পড়া, ওইভাবেই একটা পড়ার পরিবেশ তৈরি হতে হতেই প্রথম লেখা আমার স্কুল ম্যাগাজিন। বাহ। তারপর ধীরে ধীরে তোমার বই প্রকাশ পেল, এবং সেটা কোন সময়টাতে? তারপরে অনেকটা সময় চলে গেছে, বিয়ে হয়ে গেছে, প্রবন্ধ লিখতাম বেশি। আমি প্রবন্ধ থেকেই এসেছি, প্রবন্ধ লিখতাম। প্রবন্ধ লেখার পরে তো কবিতাও প্রচুর লিখেছি। তারপরে বিয়ের পরেই তো বই প্রকাশ হয়েছে, অনেক পরে। বেশ, আমরা কবি পাপড়ি গুহনিয়োগীর সাথে থাকবো। আমার বাঁ দিকে রয়েছে পরিচয় ইতিমধ্যে আমরা সমাধান করেছি, রয়েছে দীপায়ন পাঠক। দীপায়ন দা, তোমার লেখালেখি জগতে প্রবেশ বা এর অনুপ্রেরণা বা কিভাবে এটা শুরু হলো? তুমি তো জানোই, মূলত আমি থিয়েটারের লোক, একদম ছোট থেকে থিয়েটারটা করি। এবার থিয়েটার করতে গেলে আমি মনে করি প্রচুর পড়াশোনার দরকার হয়। আর আমার পদবী যেহেতু পাঠক, সুতরাং পড়ার একটা একদম ছোট থেকে, একদম ছোট যখন আমি পড়তে পারি না, শুনতাম, তখন থেকে পড়ার একটাই। এর পাশাপাশি আমি নিজেও লিখতাম, কিন্তু সেই লেখাগুলো তখন আর প্রকাশ করিনি। প্রকাশ করেছি অনেক পরে, মোটামুটি 2019 সনে আমার প্রথম কবিতার বই বের হয়। কিন্তু তার আগে আমি লেখা লিখতাম,
রেখে দিতাম, কিন্তু কখনো প্রকাশ করিনি। এই যে বই পড়া এবং সেখান থেকে লেখালেখি, বললে যে প্রথমে শুরুটা হয়েছিল বই পড়া থেকে ভালো লাগা, এবং দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। পাঠক হিসেবে একটা ভূমিকা থাকে মানুষের, সকলেই কম বেশি পড়ে, সেটা ম্যাগাজিন হোক, নিউজ পেপার হোক, বা সাহিত্যের বিভিন্ন পুস্তক বা ইত্যাদি হোক। সেই ক্ষেত্রে লেখাটা, নিজের মনের ভাব প্রকাশ করাটা, এটা একটা মানে পৃথক সত্তা বলা যেতে পারে। ফলে সেই ক্ষেত্রে কারো কোনো অনুপ্রেরণা আছে? না, অনুপ্রেরণা বলতে কি, তুমি তখন গান করো, তোমার গান করার রেওয়াজ কি, তুমি হারমোনিয়াম নিয়ে সারেগামা করো, গলা সাধো। আমি মনে করি যারা লেখে, এই পড়াটা তাদের একটা রেওয়াজ। এই পড়তে পড়তেই তোমার মনে হইতেই পারে যে কিছু ভাবনা আমার নিজের মাথায় আসলো, যে আচ্ছা এইটা তো লেখা যায়। তখন তুমি লিখতে শুরু করলা, তারপরে তুমি লেখাটাকেও ভালোবাসতে যখন শুরু করবা, তখন আর তোমাকে লেখার জন্য কিছু করতে হবে না, লেখাই তোমাকে দিয়ে লিখে নেবে। আমি এটা মনে করি। একই রকম প্রত্যেকটা লেখার পেছনে একটা করে গল্প থাকে, এবং সেই গল্পটা লেখক বা কবি তিনি স্বয়ং জানেন যে সেই লেখার ইতিহাস কি। এটা মানে কতটা বিশ্বাসযোগ্য বা কতটা সত্যি? আসলে এই যে লেখক হয়ে ওঠা, একজন কবি বা লেখক হয়ে ওঠা, এই লেখক হয়ে ওঠার পেছনে যদি নিজের ভেতরের পড়ার থেকেও সবচেয়ে বেশি আমার মনে হয়, প্রথমে নিজের ভেতরে যদি একটা ক্রাইসিস বা খিদে না থাকে না, যে যন্ত্রণা, যেরকম খিদে পায়, না খেতে পারলে ভালো লাগে না, সেরকম লেখাও পায়, আমার পায়। না লিখতে পারলে একেবারেই ভালো লাগে না, অস্থির লাগে, এত অস্থির লাগে মনে হয় তখন বাড়ি ঘর থেকে বেরিয়ে পড়ি, এত অস্থির লাগে। লেখক বা কবি যখন লেখেন, বা তার ব্যক্তিগত জীবনে দুঃখের ভান্ডার যদি যত গভীর হবে, তত নাকি লেখকের লেখার বিচ্ছুরণ বেশি ঘটে। এটা ক্ষেত্রে রবীন্দ্রনাথের ক্ষেত্রে দেখেছি, আমরা নজরুলের ক্ষেত্রে দেখেছি, এবং সাহিত্য জগতে যত স্বনামধন্য কবি বা লেখক সাহিত্যিকরা রয়েছেন, প্রত্যেকের জীবনে দুঃখের ব্যথা ভার অনেক। দুঃখের থেকেও বড় কথা ওই যে বললাম ক্রাইসিস, আর হচ্ছে অনুভূতিটা থাকতে হবে। ধরো আজকে অন্যের একজন কেউ মারা গেছে, সেটা নিজের মনে হবে, একটা দেশের কিছু হয়েছে, সেটা আমার নিজের মনে হবে, শুধু যে আমারই কিছু হবে সেটা না। আজকে মানে যেই সময়ে আমরা জন্মেছি তখন এক রকমের ক্রাইসিস ছিল, পুরো সবসময় কিন্তু ক্রাইসিস আছে। এই ক্রাইসিসটা যদি তুমি নিজের মনে করতে পারো, আর ওই যে খিদে, সেটা হচ্ছে নাটকই হোক, গানই হোক, সব ক্ষেত্রেই তাই, যে শিল্পীর যদি খিদে না থাকে তাহলে তার সৃষ্টি একসময় থমকে যাবে। আচ্ছা দীপায়নদা, তোমার কাছে আসি। তোমার লেখা কবিতা থেকে প্রথম কবিতা যদি আমরা একবার একটু শুনে নিই, তারপর পাপড়িদের কাছে আসবো। সম্মানীয় দর্শকবৃন্দদের জানিয়ে দিই, যারা অনেক পরে আমাদের সঙ্গে যুক্ত হলেন, কোচবিহার সিকনের পক্ষ থেকে এই আজ সকালের আড্ডা বা প্রভাতী আড্ডায় আমরা কিন্তু প্রতিদিনই নতুন নতুন শিল্পীদের নিয়ে এসে আপনাদের সামনে উপস্থিত হই। সকাল সকাল আপনাদের বিরক্ত করি কিনা জানি না, তবে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে। এই আপনারা আমাদেরকে আপনাদের মতামত জানান, এটা আমাদের কাছে বিরাট বড় পাওনা এবং আশীর্বাদ মনে করি। আমরা চাই আপনারা আরো বেশি করে আমাদের লিখুন, আপনারা জানান আপনাদের মতামত, এবং অবশ্যই আপনারাও আসুন আমাদের এই মঞ্চে, আপনারাও অংশগ্রহণ করুন গানে, কবিতায়, যন্ত্রসঙ্গীতে বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে আপনারা লিখুন এবং আমাদের জানান। আমরা চাই আরো ভীষণভাবে আপনারা এই আজ সকালের আড্ডায় সিকনের পক্ষ থেকে আমন্ত্রিত হন। যাই হোক, আমরা দীপায়ন পাঠকের সঙ্গে ছিলাম। দীপায়ন পাঠকের স্বরচিত নিজস্ব কবিতা আমরা একটু শুনে নিই। আমার প্রথম কবিতার বই মরফিন থেকে। আচ্ছা। কবিতার নাম অন্তর্মুখ। বেশ্যাবাড়ি ঢোকার সাহস হয়নি, মনের ভেতরেই গড়ে উঠেছে বেশ্যালয়। লিপস্টিক, পানের পিক, আধ খাওয়া মদের গ্লাস, পোড়া সিগারেট গড়ে তুলেছে দেয়াল। সে ঘরে আলো ঢোকে না পুণ্যের ভয়ে, শিরিষ রং ঘিরে রাখে অস্তিত্ব। মূল্যায়নের লেখা হাত দিয়ে মুছে খিল এঁটে দেই সদর দরজায়। বাহ, কিছুটা সাহসী শব্দ চয়ন বলা যেতে পারে। তো এইটা কি মানে সচেতনভাবে এই সমস্ত মানে সাহসী শব্দ চয়ন করা হয়েছে বা রচনায়? আসলে শব্দ কবির কাছে একটা ক্যামোফ্লেজ। আমি যেই শব্দগুলো এখানে ব্যবহার করছি, সেই শব্দগুলোকে তুমি যদি খুব গভীরভাবে দেখো, তাহলে এটা একটা প্রতীকী রূপে ব্যবহার হয়। আমরা যেই জায়গাগুলোকে খুব মনে করি নোংরা, আসলে ব্যাপারটা তা না। তুমি যদি বেশ্যালয় শব্দটাকেই ধরো,
আমরা জানি যে আমাদের দুর্গা মায়ের যে মূর্তি তৈরি হয় সেইখানে সেই বেশ্যালয়ের মাটি তৈরি প্রয়োজন হয়। একদমই তার মানে অত্যন্ত পূর্ণ জায়গা, কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে আমরা সেইটাকে খারাপভাবে প্রয়োগ করি জন্য সেটা খারাপ মনে হয়। নাথিং গুড অর ব্যাড, থিঙ্কিং মেক্স ইট সো। একদম তাই। আমরা পাপড়ি গুহনের কাছে চলে আসবো। তোমার প্রচুর কবিতা রয়েছে, প্রচুর লেখা রয়েছে, তার থেকে প্রথম কবিতা আমরা কি আজকে শুনবো? কবিতাটা একটু বড়, কবিতার নাম সহিষ্ণু। চলে যাওয়া মানে সব নয়, বলা হয়নি তোমাকে। ঘুণ পোকার মতো এবড়ো খেবড়ো করে এখন স্মৃতি। দেখানো হয়নি গভীর রাতে কি করে অক্ষর জীবনের ছবি আঁকে। বলা হয়নি সবার কফিন একা টেনেছি, তারপর শরীরের পুরো অংশ কালো রঙের ট্যাটুতে ঢেকে রেখেছি। বলা হয়নি গোপন সম্পর্ক খুনের কথা, যার সাক্ষী আমি নিজেই। ইচ্ছেরা কিভাবে মৃত্যু মিছিলে পরিণত হয় চৌরাস্তার মোড়ে। আমার 18 বছরের প্রেম ভেঙে দেয় বন্ধুরা, তারপর যন্ত্রণার কারণ হয় লাল রং। বলা হয়নি সাঁদ আর সাধ্যের লড়াই করতে গিয়ে নিজেকে কতবার ভেঙেছি আর গড়েছি, কতটা পেরেক গেঁথেছি পায়ে পায়ে। দূরত্ব সেলাই করতে গিয়ে সবার রাস্তা একা হেঁটেছি। বলা হয়নি ক্ষুধার্ত রাত কিভাবে সাওয়ার হয়, তারপর ঘুম কিনে কিনে আজ ঘুমহীন। একবার অপারেশন টেবিলে উঠিয়ে ডাক্তার বলেছিলেন, আপনি কি কাউকে দেখতে চান? বলা হয়নি আমার মায়ের কথা, বারবার কন্যা সন্তান জন্ম দিত বলে দোষারোপ করা হতো দিনের পর দিন। আমার পাশের বাড়ির মেয়ে অভাবে অভাবে প্রতি রাতে সাপ হয়ে যায়। বলা হয়নি বন দেবতার কাছে হাঁটু ভাঁজ করে আঁচল পেতে ভিক্ষে চেয়েছি। একটা সবুজ মানুষ যার একটা পাহাড়ি নদী থাকবে, এখন শেষ তলানি জল আমি মৃত্যু পাত্রে। বলা হয়নি আমার ভেতর আমি ঘুমিয়ে পড়ি, আবার কখনো নদীর মতো বয়ে যাই, কখনো থমকে দাঁড়াই ঘাটে। আজকাল ঘুমে স্বপ্নে দেখি অ্যাসাইলাম। এভাবেই একের পর এক বলা হয়নি কথা জমে জমে প্রতি মুহূর্তে আমি গাছ হয়ে যাই। অসাধারণ একটি কবিতা এবং একটা নারী কথা যেন ফুটে উঠলো এই কবিতাটির মধ্য দিয়ে, এবং আমরা সকলেই যেমন কবিতাটিকে অনুধাবন করলাম এবং ভীষণ আনন্দও পেলাম। বলা যেতে পারে যে কবিতার ভাষা যখন হৃদয়ঙ্গম করা যায় তখন সেই আনন্দটা মনের মধ্যে উচ্চারিত হয়। এটাই আনন্দের প্রকাশ বা কবির সার্থকতা বলা যেতে পারে। মরফিন তোমার কবিতার প্রথম কবিতা না মরফিন আমরা ব্যথানাশক হিসেবেও অনেক সময় ব্যবহার করি। তো মনের ভিতর কোনো ব্যথাকে উপশম করবার জন্য কি কবিতায় লেখা বা সাহিত্যে আসা? আসলে এই ব্যথাগুলাই তোমাকে লিখতে বাধ্য করে, একদম রীতিমতো প্রচ্ছন্ন ভাব রাখার জন্যই কি লেখা? অবশ্যই কোথাও না কোথাও তো একটা ব্যথা থাকেই। সেই প্রসঙ্গেই ছিলাম যে কবির কিছু না পাওয়া বা ব্যক্তি জীবনের কিছু না পাওয়া বা কোথাও পৌঁছানোর তাগিদ, সেটা প্রকাশিত হয় গানে, সুরে। যে ভালো রেসলিং করতে পারে, কুস্তি, সে হয়তো তার রিংয়ে সেটা প্রকাশ করে। যে ভালো খেলে তার সেই ক্রিজে বা ফুটবলে সেটা প্রকাশ করে। লেখক বা কবিরা তার লেখনির জোরে সেই প্রকাশটা করে। এটাই হচ্ছে স্রষ্টার সার্থকতা এবং এটাই স্রষ্টার হচ্ছে স্কিল। আমরা তো রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারবো না, চাই চাই বলে চিৎকার করতে পারবো না। যারা স্রষ্টা তারা তাদের অস্ত্রের মাধ্যমে অস্ত্রকে শান দেয় প্রতিনিয়ত, এবং সেই মাধ্যমেই তারা তাদের দাবি দাওয়াকে পেশ করে, তাদের লেখার মাধ্যমে, তাদের সুরের মাধ্যমে, তাদের প্রত্যেকটা সৃষ্টির মাধ্যমে। যাই হোক, আমরা আবারও ফিরে আসি পাপড়িদির কাছে। পাপড়িদি, আমরা আরেকটা কবিতা শুনবো তোমার কাছে। প্রথম কবিতা আমাদের ভীষণ ভালো লেগেছে এবং তোমার কবিতা আমি পড়েছি, প্রত্যেকটা বইয়ের সব কবিতা না হলেও অনেক কবিতাই পড়েছি। তো পরবর্তী কবিতা আমরা কি শুনবো? সম্মানীয় দর্শক বৃন্দকে জানিয়ে দিই, কোচবিহার সিকনের পক্ষ থেকে আরেকটি নতুন সেগমেন্ট ইতিমধ্যে অনেকদিন হলো চালু হয়েছে। আপনারা সকলেই জানেন, জন্মদিনের শুভেচ্ছা প্রদান। আমরা প্রতিদিনই এই ঘোষণায় থাকি, আপনাদের প্রিয়জন, পরিবারের যারা স্বজন রয়েছে তাদের শুভ জন্মদিনে আপনারা যদি শুভেচ্ছা বার্তা রাখতে চান, তাহলে আমাদের যে ফোন নাম্বারটি স্ক্রলিংয়ে যাচ্ছে, সেই স্ক্রলিংয়ে এই নাম্বারটিতে আপনারা ফোন করবেন। জন্মের প্রমাণপত্র বা আধার কার্ডের সঙ্গে
আপনাদের সেই জন্মতিথিটা নিয়ে আমাদের অফিসে যোগাযোগ করতে হবে, ফোন করতে হবে। আমরা সেই শুভ দিনে আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাবো সারা দিন ব্যাপী। এটা একটা নতুন সেগমেন্ট, আশা করি আপনাদের ভালো লাগছে। আসুন আমরা আড্ডায় ফিরে আসি। পাপড়ি দিয়ে পরবর্তী কবিতা। কবিতার নাম প্রেম। বেহেয়ার মতো দরজায় দরজায় ঘুরেছি, প্রেম মানে বুঝতে পারিনি। অনেকবার নেড়ে চেড়ে হৃৎপিণ্ড টেনে বের করে জানতে চেয়েছি। শরীরের প্রতিটি শিরা কেটে দেখেছি প্রেম কোথায় থাকে। হারান কাকা বলেছে গরম ভাতে, মা বলেছে সংসারে, এক বাউল বলেছে সাধনায়, কালুর মা বলে শরীর, সব শরীর, তুমি বলো মায়া। শেষ মুহূর্তে দেশলাইয়ের কাঠি জেলে বুঝেছি প্রেম আসলে মরীচিকা। এটাই কি একজন কবির নিজস্ব সংজ্ঞা? মানে প্রাপ্রি গুহনিয়োগী প্রেম সম্বন্ধে ডেফিনিশন দিয়েছে লাস্ট লাইনে, প্রেম মানে মরীচিকা, মানে এটাই কি শেষ? ওই মুহূর্তে মনে হয়েছে, যেই মুহূর্তে লিখেছি হয়তো কোনো একটা কিছুর ক্রাইসিস বা কিছু ওই মুহূর্তে মনে হয়েছে, কিন্তু প্রেম না থাকলে তো হবে না, ভালোবাসা খুব দরকার। এই যে প্রেম থেকেই তো এতগুলো বইয়ের প্রকাশ, একদম তাই না? এটা তো মানে অন্যতম প্রেমের মধ্যে পড়ে। হ্যাঁ, একদমই তাই। আমরা প্রত্যেকেই কোনো না কোনো কিছুর পেছনে প্রেমে পড়ি। সেটা যে সবসময় যে শারীরিক বা কোনো মানুষের প্রতি মানুষের ভালোবাসা হবে তেমন তো নয়, মানে ঘৃণা করলেও সেটা যেন অসম্ভব ভালোবেসে করা হয়। একদমই তাই। সেটা অবশ্য কেমন করে করতে হয় সেটা এখনো আয়ত্তে আসেনি। ভালো, তবে প্রেমটা প্রেমের মতন করা ভালো, প্রেমে পড়া বারণ, এটা বলেছে অনেকে। যাই হোক, আমরা দীপায়নদার কাছে আসি। দীপায়নদা, নাটক, কবিতা বা কবি সত্তা বা নাটককার সত্তা, এ দুটোর মধ্যে কাকে এগিয়ে রাখবে? অবশ্যই থিয়েটার। এটাই তো তোমার প্রথম? আমার একদম প্রথম ভালোবাসা। আমি যখন একদম ছোট, আমি তখন ক্লাসে স্কুলেও পড়ি না, আমার 4 বছর বয়স। তখন ট্রান্সপোর্ট একটা টিম ছিল, ওদের ট্রান্সপোর্ট রেপার্টারি খুব সম্ভবত নাম ছিল, সেইখানে আমি প্রথম মঞ্চে নামি সেইবার। তারপর থেকেই কেমন জানি একটা আলাদা ভালোবাসা। ভালো, দীপায়নদা যখন তার একবারেই যৌবনের সূচনাতে, আমি তখন খানিকটা ছোট, একই সঙ্গে আমরা নাটকও করেছি অনেক জায়গায়। না, শুধু যৌবনে না, তারপরেও করছো, মানে অনেকটা স্প্যানটা অনেক বড়। শুরুটা হচ্ছে সেখানে হয়েছে। হ্যাঁ, শুরুটা অনেক ছোট, তারপরে তো অনেকটা একসাথে। এবং বেশ সেই ইতিহাস বা সেই পথটা অত্যন্ত সোনালী, স্মৃতিগুলোও খুব সুন্দর। হ্যাঁ, ভীষণ স্মৃতিমধুর। যাই হোক, এই যে যেটা বলছিলাম যে নাটকের ক্ষেত্রে একটা পরিচয় রয়েছে তোমার, কবিতার ক্ষেত্রে অনেক পরে প্রবেশ, ধীরে ধীরে তোমার সেটাকে আত্মপ্রকাশ করছে। নাটককার দীপায়ন বা অভিনেতা দীপায়ন হিসেবে তুমি নিজেকে কোথায় রাখতে চাও, কোথায় দেখতে চাও? অভিনেতা হিসাবে বা নাটককার হিসাবে বা নির্দেশক হিসাবে আমি এখনো মানে শিক্ষার্থী। হ্যাঁ, কেননা নাটকের স্প্যানটা বিশাল বড়, বিশাল হিউজ, মানে সেইখানে আমার মানে একটা বিন্দুর মতো, কিন্তু আমি প্রতিনিয়ত আমি শিখতে চাই। আমি চাই যে আরও নিজেকে কিভাবে, নিজের স্কিলকে কিভাবে দিনকে দিন বাড়ানো যায়, কিভাবে আরেকটু ভালো করা যায়, কিভাবে আরও একটু ভালো করা যায়। তার জন্য নাটক দেখা, নাটক পড়া, এটা খুব জরুরি, এবং নিজস্ব প্র্যাকটিসটা খুব জরুরি। খুব প্রসঙ্গে একটা প্রশ্ন ভীষণভাবে আসছে। নাটক তো যৌথ একটা শিল্প, এবং সেখানে একা একা পথ চলা খুব কঠিন, এবং সেখানে যৌথ যেমন একটা টিমওয়ার্ক না থাকলে পরে নাট্যচর্চা সেভাবে দানা বাঁধে না। সেই ক্ষেত্রে কোচবিহারে প্রচুর নাট্যগোষ্ঠীর দেখা যায়। সেক্ষেত্রে কোচবিহারের নাটকের মান যদি বলি, কিছুটা নিউক্লিয়াস পর্যায়ে কি রয়ে গেছে? এটাকে কি আরো বেশি সংঘবদ্ধ ভাব দিলে আরো বেশি সেটার উন্নতি ঘটতে পারত? এই ক্ষেত্রে আমার অভিমত হলো, এই ক্ষেত্রে ব্যাপার 2-3টা আছে। প্রথমত, একটা থিয়েটার শুধু তার প্রথম হলো লিটারেচার, মানে সেই স্ক্রিপ্ট আমরা যাকে চালুতে বলি, তারপরে তার প্রয়োগ, তারপরে তার অভিনয় শৈলী, তারপরে তার টেকনিক্যাল, তুমি জানো, মিউজিক, আলো, এই টোটাল ওভারঅল একটা মিলে একটা থিয়েটার তৈরি হয়।
এবার একে তো বেসিক্যালি আমরা যদি তুমি নাটকের কেন্দ্র ধরো তাহলে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে নাটকের কেন্দ্র কিন্তু কলকাতা। এবার কলকাতার থেকে আমরা 700 কিলোমিটার দূরে থাকি, একটা ডিসঅ্যাডভান্টেজ আমাদের অবশ্যই আছে। দ্বিতীয়ত আমাদের ভাষা, আমরা যেই ভাষায় কথা বলি তার সঙ্গে মান্য বাংলা ভাষার একটা ডিফারেন্স আছে। আমি মনে করি না কোচবিহারে কোনো কিছুর অভাব আছে, খুব ভালো ভালো অভিনেতা আছে, খুব ভালো নির্দেশক আছে, ভালো নাটক লেখা হয়, কিন্তু ওই একটু নুন মনে হয় কম হয়ে গেল, এই রকম একটা মানে জায়গায় দাঁড়ায়। তাতে মান যে খারাপ না, আমি মান খারাপের কথা বলছি না, যথেষ্ট ভালো ভালো নাটক হচ্ছে, প্রচুর ভালো নাটক কোচবিহারে হচ্ছে। আমি বলতে যাচ্ছি যে এই এতগুলো নাট্যগোষ্ঠীর মধ্যে নাট্য চর্চাটা একটা কেন্দ্রবিন্দুতে দু চারটে কেন্দ্রবিন্দুতে, তুমি যেটা একদম বুঝছি। এইবার কভার করছে শিল্পীদের যদি আমরা একত্রিত করতে পারি, সেটা দুটো হতে পারে, তিনটে হতে পারে, সেখানে এতগুলো না থেকে যদি 3-4টের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে তার মানটা তো অবশ্যই অবশ্যই অবশ্যই। যখনই একটা তুমি যদি আজকে 20টা দল আমি ধরি অ্যাক্টিভলি কাজ করছে, 20টা দলে আমি মিনিমাম যদি ধরে নিই প্রতি দলে একটা করে অভিনেতা থাকে, তাহলে কুচবিহারে খুব ভালো হলে 20টা ভালো অভিনেতা। এবার এই 20টা ভালো অভিনেতা মিলে যদি 5টা নাটক করতাম তাহলে 4টা করে ভালো নাটক অভিনেতা একটা নাটকে পড়তো, অবশ্যই সে তার মান অনেক ভালো হইতো। এটা একদম অঙ্কের মতো পরিষ্কার। কিন্তু তারপরেও এখনো ভালো নাটক হচ্ছে, তবে আরো একটু ভালো করা উচিত, আরো একটু ভালো করে প্রচেষ্টাটা করা উচিত। না, এই যে তুমি বললে 700 কিলোমিটার দূর বা ভাষার একটা বিভিন্নতা রয়েছে, এটা কি কোনো মানে এক্সকিউজ হতে পারে না? না না, এটাকে আমি এক্সকিউজ বলছি না, আমি বলছি যে আদিবাসী ভাষা, সেখানকার নাটক দিয়ে কিন্তু তার অ্যাসামিস ল্যাঙ্গুয়েজ বা হিন্দি ভাষার যারা ভাষাভাষীর মানুষ তারা কোচবিহারে এসে তাদের নাটক প্রদর্শন করছে, সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হচ্ছে। আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হলো আমরা প্রথমত মাটিকে ভুলে দিতে চাই। আমরা চাই আমি কলকাতার মতো নাটক করব, আমি এরকম ওই ভাষাটায় নাটক করব যেই ভাষাটায় আমি খুব একটা পারদর্শী না। আমি ভুলে যাচ্ছি আমার কোচবিহারের ভাষা, আমি ভুলে যাচ্ছি আমার মাদার ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা যেমন নর্মাল যেই ভাষাটা ব্যবহার করি সেইটাতে কিন্তু আমরা করতে যাই না। তখন কি হয়, আমরা না পারি আমাদের নিজস্ব উদ্দেশ্যটা ঠিকভাবে বলতে, না পারি ওই মানটাতে পৌঁছাইতে, সেই জন্য তোমার মনে হয় যে কোথাও একটু ঘাটতি থেকে গেল, কিন্তু সেটা হবার না। আমরা যদি নিজস্ব ল্যাঙ্গুয়েজ, নিজস্ব মাটি, আমাদের এখানকার কুচবিহারের প্রচুর গল্প, আমরা কিন্তু সেই গল্পগুলোকে নাটক করি না। কোনো জায়গায় কি মনে হচ্ছে যে স্কিলের ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে রয়েছি? না, স্কিলের ক্ষেত্রে না, আমাদের এখানে বেসিক্যালি সমস্যা হলো আমাদের এখানকার সবাই রোজ মানে পেশাগত কারণে কেউ পেশাগত অভিনয় শিল্পী নেই এখানে। যেটা পেশাদার একটা অভিনেতা যদি হয়, সে সারাদিনে 10 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টা প্র্যাকটিস করে। আর আমরা কি করি, আমাদের পেটের কাজটা আগে করার পরে আমরা হয়তো 1 ঘন্টা সময় পেলাম, তখন প্র্যাকটিসটা করলাম। আমরা এটাকে এখনো প্রফেশনালি নিতে পারিনি। যখনই প্রফেশনালিজম আসবে, তখনই অ্যামেচারিস্ট থেকে সেটা প্রফেশনাল হবে, তখন আরো ব্যাপারটা আরো শার্প হবে। বেশ, আমরা কিন্তু একটা খুব গুরুগম্ভীর আলোচনায় ছিলাম, কিন্তু বিষয়টা খুব বাস্তব। আপনারা যারা নাটক দেখেন নিয়মিত রবীন্দ্র ভবনে, উৎসবে বা অন্যান্য জায়গায়, সেক্ষেত্রে দেখেছেন যে আমাদের কোচবিহারে কিন্তু খুব ভালো ভালো নাট্যদল রয়েছে, তারা নিয়মিত নাট্য চর্চা করছে এবং অত্যন্ত সুনামের সঙ্গে শুধুমাত্র কোচবিহার নয়, কোচবিহার ছাড়িয়ে বিভিন্ন জায়গায় রাজ্যের বাইরেও তারা কিন্তু তাদের শিল্পের সত্তার প্রকাশ রাখছে এবং যথেষ্ট সুনাম অর্জন করেছে। কিন্তু কিছু ক্ষেত্রে মনে হয় সংঘবদ্ধতার অভাবের জন্য আমরা অনেকটা পিছিয়ে থাকছি। তো সেই ক্ষেত্রে আমরা আলোচনা চালাচ্ছিলাম। আমরা আবার চলে আসছি পাপড়িদি, তুমি আর এত গভীর বিষয়ে ঢুকে যেও না, কারণ হচ্ছে তোমার কবিতা আমরা শুনবো। আমরা এই সকাল সকাল আজকে যারা চাটা খাও, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে বোধ হয় একদম, এবার আমরা কি কবিতা শুনবো? পাপড়িদি আমাদের আলোচনা শুনে একটু ঘাবড়ে গেছিল যে কবিতা থেকে সরে গিয়ে নাটকে কোথায় ঢুকে যাচ্ছে। না, আমার নাটকের গুরু হচ্ছে দীপায়ন। অবশ্যই নাটকটা ভালোই লাগে, সব সময় মানে ভাবি যে নাটকটা করব, কিন্তু হয়ে ওঠে না অনেক সময়। সম্মানীয় দর্শকবৃন্দ, আপনারা কোচবিহার সিকনের পক্ষ থেকে বেশ কিছুদিন হলো এই প্রভাতী আড্ডায় নিয়মিত থাকছেন। অনেকে তো নিয়মিত আমাদের লেখেন, আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রয়েছে আপনাদের, তার জন্য ভীষণ ভীষণ কৃতজ্ঞতা, ধন্যবাদ। কিছু বলেই আপনাদেরকে সম্মান জানানোর ভাষা আমার নেই। আমরা প্রতিদিনই চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে সকাল সকাল আপনাদের সামনে কিছুটা হলেও যদি মনোরঞ্জন দিতে পারি, সেটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি হবে। আজকে যেমন দুজন শিল্পী রয়েছেন, কবি পাপড়ি গুহনিয়োগী এবং লেখক, কবি, নাট্যকার দীপায়ন পাঠক। আজকে এদের দুজনকে নিয়ে আমরা কিন্তু বিভিন্ন রকম প্রসঙ্গ ক্রমশ পাল্টে যাচ্ছে এবং আড্ডায় কিন্তু
গভীরে ঢুকে গেছি। চলুন আমরা পাপড়ি গুহনিয়োগের আরেকটি কবিতা শুনে নিই। কবিতার নাম মৃত্যু যাপন। যদি দেখা হওয়ার আগেই মরে যাই, ছেলেবেলার পাকুড় গাছ, জন্ম ভিটে, পশ্চিম পাড়ার সবুজ মাঠ, পুকুরঘাট, সুপারি বাগান, কুপি, হ্যারিকেন, আমাদের সেই সব আশ্চর্য ছেলেবেলা। দীর্ঘ অপেক্ষার পর সাঁকো, অর্ধেক শরীর ঘেঁষে বহুকালের নিঃসঙ্গতা, স্মৃতির ভেতর এটো কথা, প্রাপ্তবয়স্ক ঘাসফড়িং, আশ্চর্য সুরঙ্গ, যন্ত্রণার রং। আমাদের মৃত্যুর জন্য বেঁচে থাকাই দায়ী। ঠিক। যাই হোক, মৃত্যু নিয়ে আর নতুন করে আলোচনার জায়গা নেই, এটা চিরন্তন সত্য, এটাই একমাত্র সত্য। আর বাকিটা যেটা আমরা এখন রয়েছে সেটাই হচ্ছে বিস্ময়, যে আমরা এখন বেঁচে রয়েছি। এই ক্রাইসিস ভরা পৃথিবীতে আমরা প্রতিনিয়ত যে বাঁচতে পারছি, প্রতিটা সমস্যার সঙ্গে যে লড়াই করে প্রতিটা মুহূর্তকে আনন্দে কাটিয়ে দিতে পারছি, অতিক্রম করতে পারছি, এটাই হচ্ছে আমাদের বিস্ময়। আর মৃত্যু তো হবেই, তার জন্য ভেবে লাভ নেই। বলুন, চলুন আমরা সেসব কথায় গভীরে না ঢুকে আমরা চলে আসি দীপায়ন পাঠকের কবিতায়। আমরা তোমার কবিতায় প্রবেশ করি। কবিতার নাম ভিড়। যে সোনালি পালক তুমি টুপিতে গুজে রেখেছ, কোনো একদিন সেটা আমার ডানায় ছিল। আমারই অন্ধকার পিষে পিষে আলোয় ঝলমল করে তোমার গদি। দিগন্তের দিকে দ্রুত দৌড়চ্ছে তোমার অশ্বমেধের ঘোড়া। মাছরাঙা পাখির বাসায় শকুনের কটু গন্ধ। আজ একটু একটু করে ভাঙছে হাজার বছরের অসহায় ঘুম। শহরের রাস্তায় মিছিল করে মেরুদণ্ড খুঁজছে শামুক, গেরি, গুগলি, গিরগিটিরা। জলকামানের মুখে খেলা করছে অবাধ্য তীর। গোছা গোছা প্রতিবাদী চুল মুছে দিচ্ছে পতাকার রং। মুদ্রা কথা শোনো, আমরা ভিড় হই বলেই বারবার তুমি নায়ক হয়ে ওঠো। আচ্ছা, এই ভিড় ইদানিং কালে দেখা যাচ্ছে, ইদানিং কাল বলবো না, বেশ কিছু দিন, বেশ কিছু বছর হলো প্রত্যেক সচেতন নাগরিকের মধ্যে প্রায় বলা যেতে পারে ভিড় না হওয়ার একটা প্রবণতা দেখা দিয়েছে। তার ফলেই সকলেই ক্যাপ্টেন্সি বা নেতা হওয়ার একটা প্রতিযোগিতায় নেমে পড়েছে। এটা কতটা ক্ষতিকর তোমার মনে হয়? কাউকে না কাউকে তো ভিড় হতেই হবে, না হলে আমরা যদি মানে অধিনায়কত্ব না স্বীকার করি আজকে, সেক্ষেত্রে তো সবাই আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, রবীন্দ্রনাথের এই গানকে যদি আমরা পাথেয় করে নেগেটিভ অর্থে এগোই, অবশ্যই পজিটিভ নয় না। আসলে সব কিছুরই দুইটা দিক থাকে, একটা ভালো একটা খারাপ। তুমি যদি ভিড় বলো, ভিড়ও সেরকম হইতে পারে, কখনো ভালো কখনো খারাপ। এবার আমি তো অজান্তে যদি একটা খারাপ ভিড়ে চলে যাই, তাহলে তো আমি খারাপের দলে নাম লেখাবো। হ্যাঁ, এবার আমি তো বাইরের থেকে কখনোই বুঝতে পারি না সেই ভিড়টা ভালো না সেই ভিড়টা খারাপ। সেই জন্য একটু তফাতে থাকতে হয় আমাকে, যাতে সেই দুইটা ভিড়ের আমি পার্থক্যটা বুঝতে পারি। একদম তাই। তুমি একজন সচেতন নাগরিক, বা ধরো তোমার সেই বিষয় সম্বন্ধে তোমার জ্ঞান বা যথেষ্ট রয়েছে, সেখানে তোমাকে যদি ভিড় হিসেবে বারবার ব্যবহার করার চেষ্টা হয়, দেখা যাচ্ছে ভিড়ের অগ্রভাগে যারা রয়েছে তারা সে বিষয়ে অজ্ঞ, তুমি জানো সেটা, সেই ভিড়ে নিশ্চয়ই তুমি ভিড় হওয়ার চেষ্টা করবে না। না, অবশ্যই না, এটাই আমি বলতে চাচ্ছিলাম। যাই হোক, বলছিলাম যে তোমাদের দুজনেরই একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে একটা পত্রিকা রয়েছে, নামটাও ধরে মিষ্টি এবং আপনারা শুনলেও ভীষণ মজা পাবেন। নামটি হচ্ছে বিরক্তিকর। না, এখানে একটা কারেকশন, পত্রিকাটা অ্যাকচুয়ালি 4 জনের। আচ্ছা, 4 জন সম্পাদক। একদম তাই। আমরা দুজন রয়েছে, নীলাদ্রি দেব, কবি নীলাদ্রি দেব, শ্রীহরি দত্ত প্রখ্যাত চিত্রশিল্পী, অত্যন্ত কাছের চিত্রশিল্পী। এই 4 জনের পত্রিকা হচ্ছে যেটা বলছিলাম বিরক্তিকর। এই বিরক্তিকরের সংক্ষেপে যদি একটু ইতিহাস জানি। আসলে আমরা ওই তখন 2018-র দিকে কখনো হরির স্টুডিওতে, কখনো দিদির বাড়িতে আমাদের বেশ একটা প্রতিদিনের একটা আড্ডা ছিল। হ্যাঁ, এই আমরা 4 জন তো ছিলামই, আরও অনেকজন ছিল, এবং যেহেতু সবাই একটা বিভিন্নভাবে সংস্কৃতির সাথে যুক্ত, সেই জন্য আড্ডাটাও একটা দারুণ সাংস্কৃতিক আড্ডা হয়।
এবার নীলাদ্রি কবি, দিদি কবি, আমিও টুকটাক লেখালেখি তখন শুরু করছি। আর হরি যেহেতু ছবি আঁকে, ওর একটা এর প্রতি টান আছে, এবং হরি আগেও পত্রিকার সঙ্গে যুক্ত ছিল। তা তখন বললাম তাহলে আমাদের একটা নিজস্ব পত্রিকা কেন হইতে পারে না। আর সেইখান থেকে আমাদের এই পত্রিকার এবার, এবং এই বিরক্তিকর পত্রিকার থেকে হ্যাঁ প্রকাশনা হিসেবেও কিন্তু বিরক্তিকর হ্যাঁ আমাদের অর্জন করেছে, এবং অনেকের বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বিরক্তিকর পত্রিকা বা পাবলিশার্স হিসেবে, এর একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, তাই তো? এবং কোচবিহারের শুধু নয়, বাইরের অনেক কবিরাও, লেখকরাও তাদের বই প্রকাশ করেছে এখান থেকে, তাই না? ইতিমধ্যে 24টা বই প্রকাশিত। বাহ, এটা একটা ইতিবাচক দিক। এটাও কিন্তু কোচবিহারের ক্ষেত্রে একটা প্রাপ্তি যে এর আগে কোচবিহার থেকে কিভাবে বই প্রকাশ হয়েছে সেই ইতিহাসে যাব না, তবে আমাদের চোখের সামনে বিরক্তিকর কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ। যাই হোক, সম্মানীয় দর্শকদের জানিয়ে দিই আমাদের সময় প্রায় একেবারেই শেষের দিকে রয়েছে। আমরা পাপড়িদিকে অনুরোধ করব তার লেখা থেকে আরেকটি কবিতা আমরা শুনবো, দীপায়নদাকেও বলবো আরেকটি লেখা আমরা শুনবো, এবং তারপর বিদায় জানাবো সকলকে। আমরা এবারে কি শুনবো? একদম না, একদম এখানে রয়েছে দীপায়ন পাঠক, তার কাছ থেকে শুনে নিচ্ছি। আচ্ছা, কবিতার নাম সংকল্প। মালা পরব বলে নরমুণ্ড কুড়োতে কুড়োতে শ্মশানে পৌঁছে যাই। সেখানে হাত ধরে উৎসব করে ক্লান্ত মাতাল, ফর্সা চোর, বিষয়ী সাধু, বৃদ্ধা গণিকা। বটগাছের গায়ে লেগে থাকে নবীন ছাই। পাশে বয়ে চলে মদের নদী, পাপ ধোয়ে নেয় বোকা মানুষ। চোখ চকচক, ত্বক মসৃণ, বুক নিশ্চুপ, লালা শুষ্ক। জ্বলতে থাকা চিতায় ছুড়ে দিই আমার সংকল্প। বাহ, এটা কিন্তু খুব একটা প্রাসঙ্গিক লেখা আমরা শুনলাম, এবং ছবিগুলো চোখের সামনে যেন ভেসে উঠছিল। এই সংকল্প মধ্যে যে বিষয়টাকে কবি তুলে ধরতে চেয়েছেন, ভালো লাগলো। এবং তার লেখা আমরা অনেকেই পড়েছি, আমি তো পড়েইছি, আপনারা অনেকেই পড়েছেন, এবং পরবর্তীতে আরও পড়বেন, নিশ্চয়ই আরও আনন্দ খুঁজে পাবেন। আপনি এবার আমরা কি শুনবো? কবিতার নাম স্বপিণ্ড। জারদ জীবন কাটাতে কাটাতে বহুদিন একা পড়ে আছে ঘুম। গোটা একটা জীবন গণতন্ত্র বানান লিখতে পারিনি। চুপচাপ নিজের শ্রাদ্ধে নিজেই খেয়ে গেলাম। কে জন্ম দেয় আমাদের? পিণ্ডদানে মুক্তি হয় না আত্মার। এটাও কিন্তু একটা তীব্র প্রতিবাদ। অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে তো তাই মনে হয় যে আমরা, আমাদের কোনো অভিভাবক কি আদৌ আছে? আমাদের এই রাষ্ট্র, আমরা যাদের অধীনে রয়েছি, প্রতিনিয়ত মনে হয় আমরা কোথায় রয়েছি? আমাদের কি আদৌ কোনো ভবিষ্যৎ রয়েছে? অতীত কথা ছেড়েই দিলাম, আমাদের ভবিষ্যৎ কি? এই কবিতাগুলো বা এই লেখনের মধ্য দিয়ে কিন্তু স্বতঃস্ফূর্ততা এবং একজন কবির বলিষ্ঠ লেখনীর পরিচয় পাওয়া যায়। ভীষণ ভালো লাগলো। আরেকটি বিষয়ে যদি আলোচনায় না আসি, ভীষণ অন্যায় হবে মনে হয়। কোচবিহারে প্রচুর মানুষ লিখছেন, কবি, লেখক। এটা একটা ভালো, লেখার জগতে বিপ্লব আসছে, এবং প্রত্যেকটা জায়গাতেই শিল্প বিপ্লব হয়েছিল বহু আগে, এবং ধীরে ধীরে বিভিন্ন জায়গায় বিপ্লব ঘটে। নবীন অনেক প্রতিভা, অনেক কবি তারা উঠে এসেছেন, অনেকে সত্যিই ভালো লেখেন, এবং তাদের লেখনী যথেষ্ট বলিষ্ঠ এবং যথেষ্ট সপ্রতিভ তারা। কিন্তু এই লেখাটা, এটা তোমাদের নজরে কি? মানে যারা লিখছে প্রচুর, 200-250 জন, 200-250 জন, হ্যাঁ, কোচবিহারে আছে। আমরা বইমেলা বা বিভিন্ন জায়গায় দেখতে পাই। নতুন যে, মানে নতুন ভাবে যে অল্প বয়সী ছেলেমেয়েরা লিখছে, মানে একটা সময়ের থেকে বেরিয়ে এসে নতুন একটা সৃষ্টি করছে। আমার মনে হয় সবসময় নতুনদেরকে প্রাধান্য দেওয়া উচিত। আমরা যারা বড়, আমরা তো ওদের মাধ্যমেই বেঁচে থাকবো। আর 200-250 জন এত এত খারাপ কাজ হচ্ছে, ওরা তো কবিতা লিখছে, ভালো, খুবই ভালো। তার থেকে 10 জন হলেও বাংলা সাহিত্যে নাম থেকে যাবে আমার মনে হয়। একদমই তাই, ওরা তো ভালো চেষ্টা করছে। একদম বাংলা সাহিত্যের একটা বিষয় নিয়ে তারা চর্চা করছেন, এবং চর্চা করতে করতেই একটা সুরকে বারবার সাধতে সাধতেই সে সুরটা সুরে লাগে। সাকে প্রথমেই, আমি তার সপ্তকের সাকে, একটা নতুন শিক্ষানবিশ শিল্পী সাকে প্রথম চেষ্টাতেই সে লাগাতে পারে না। ক্রমশ চেষ্টা করতে 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 এক সময়
সে সাকে স্পর্শ করে অন্য কারো সাহায্য ছাড়া। এই কবিরাও একদিন বলিষ্ঠ হবে এবং নিজের নামেই স্বনামধন্য বা স্বনামধন্যা হবেন, তাই তো? নিজস্বতার দরকার, একটা নিজস্বতা দরকার। একটা নিজস্বতা দরকার অবশ্যই। আমরা দুজন আজকের এই স্রষ্টা, কবি, লেখক, নাট্যকার যাই বলি না কেন, দুজনকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। জানি না দীপায়নদা, পাপড়িদির কেমন লাগলো আজকের এই আড্ডা? আমার তো ভীষণ ভালো লেগেছে এবং সম্মানীয় দর্শক আপনাদেরও নিশ্চয়ই অনেক অনেক ভালো লেগেছে। এভাবেই সাথে থাকুন, প্রতিদিন সকালবেলা এসে জানি বিরক্তি করি, বিরক্তি বাড়াই আপনাদের বলা যেতে পারে, কিন্তু না, আপনাদের মধ্যেই অনেকে রয়েছেন যারা আমাদেরকে কিন্তু স্নেহের পরশে বুকে আগলে রাখছেন। আমরা তাদের জন্য এই সকাল সকাল আড্ডায় ফিরে আসব, সকলের জন্য আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরের দিন সকাল দেখা হবে নতুন কোনো শিল্পী, নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার। নমস্কার।